হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়। তো এই অধ্যায়টা একটি সুন্দর টপিকের ওপর, প্রাকৃতিক সম্পদ। তো এই অধ্যায়ে সে প্রথম থেকে শেষ অবধি যতটা আছে আমি এখান থেকে চেষ্টা করেছি যত ধরনের প্রশ্ন হয় সব কিছুই লিখে দেওয়ার এবং অনুশীলনমূলক কাজটাও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন এই অধ্যায়ে আমি যে প্রশ্নগুলো লিখেছি সেগুলো তোমাদের দেখিয়ে দেব এবং এগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই উপকৃত হবে। তবে একবার প্রশ্নগুলো পড়ার আগে আমি বলবো অবশ্যই বই থেকে রিডিংটা একটু সুন্দর করে পড়ে নিতে হবে, তাহলে এর পরবর্তীতে প্রশ্নগুলো পড়লে অনেক সুন্দর করে সেটা মনে থাকবে এবং পরীক্ষার সময় তোমরা অনেক উপকৃত হবে আমি যে প্রশ্নগুলো লিখে দিয়েছি। তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে আসি। প্রথমে হচ্ছে প্রশ্ন যেটা অধ্যায় 7 প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে বলতে গেলে এই অধ্যায়টাই অনেক গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই বলতে গেলে পরীক্ষায় আসার মতো এবং আমি অনেক সহজ এবং সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ, প্রাণী, প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, সিলিকন, জিরকন ও কঠিন শিলা ইত্যাদি। আসলে আমরা এই সব প্রাকৃতিক সম্পদে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। প্রাকৃতিক পানির উৎসগুলোর নাম লেখো। বৃষ্টি, পুকুর, নদী, সাগর ইত্যাদি। প্রাকৃতিক পানির উৎস বলতে তোমরা অবশ্যই বোঝো যেগুলো কি মানুষের দ্বারা সৃষ্টি নয়, অবশ্যই সৃষ্টিকর্তা নিজে বা আপনি প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। পানির 5টি ব্যবহার লেখো। পান করা, ধোয়া মোছার কাজে ব্যবহার করা, রান্না করা, ফসল ফলানো, বিদ্যুৎ উৎপাদনের কাজে আমরা পানি ব্যবহার করে থাকি। এখানে যেহেতু আমি 5টি ব্যবহারের কথা বলেছি তাই 5টি এখানে লিখে দিয়েছি। কাঠের প্রধান উৎস কি? বনের গাছপালা। আসলে কাঠ আমরা কোথা থেকে পাই সেটাই বোঝাচ্ছে, আমরা বনের গাছপালা থেকেই কাঠ পেয়ে থাকি। কাঠের 5টি ব্যবহার লেখো। কাঠ আমরা কি কি কাজে ব্যবহার করি সেগুলোই বলছি। ঘরবাড়ি তৈরিতে, আসবাবপত্র তৈরিতে, কাগজ তৈরিতে, জ্বালানি হিসেবে এবং নির্মাণ সামগ্রী তৈরিতে। প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারো। তো প্রাকৃতিক সম্পদকে দুভাগে ভাগ করা যায়, যথা নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদ বলতে কি বুঝো? এই প্রশ্ন দুইটা প্রশ্ন আছে, একটা নবায়নযোগ্য সম্পদ বলতে কি বুঝো আর একটা অনবায়নযোগ্য সম্পদ বলতে কি বুঝো। এটা মাস্ট পরীক্ষায় এসেই থাকে, প্রত্যেক বছরেই সেটা দেখা যায়। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় সংগ্রহ করে ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। আসলে এইখানে একটু বোঝার ব্যাপার হচ্ছে, যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে নিঃশেষ বলতে শেষ হয়ে যায় না এবং প্রকৃতি থেকে পুনরায় সেটা আবার সংগ্রহ করা যায় এবং পাওয়া যায়, তাকেই বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। মানে এমন সম্পদ যেটা তুমি যতই ব্যবহার করো না কেন সেটা কখনোই শেষ হবে না, তাকেই বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এবার তাহলে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো কি কি, যে সম্পদগুলো ব্যবহার করলে কখনোই শেষ হয় না? সেটা হচ্ছে কি? সূর্যের আলো। এটা আমরা যতই কাজে লাগাই না কেন, যতই ব্যবহার করি না কেন, এটা কখনোই শেষ হয় না। বায়ু, পানি এবং উদ্ভিদ, এগুলো কখনোই শেষ হবে না। এবার অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো?
যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। আসলে যে সম্পদগুলো ব্যবহার করলে সেটা শেষ হয়ে গেলে আর হাজার হাজার বছরেও আর ফিরে পাওয়া যায় না, তাকেই বলা হয় অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এবার অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলোর নাম লেখো কী কী? প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ও খনিজ ইত্যাদি। আসলে অনবায়নযোগ্য কেন? একটা জায়গায় যখন এগুলো আসলে মাটির নিচে পাওয়া যায়, একটা কয়লার খনি যদি পাওয়া যায়, সেখানে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কয়লা থাকে, একটা সময় উত্তোলন করতে করতে সেটা শেষ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ওইখানে আর কয়লা পাওয়া যায় না। এরকমই এখানের প্রত্যেকটা সম্পদই একটা সময় ব্যবহার করতে করতে নিঃশেষ হয়ে যায়, পরবর্তীতে আর সেটা পাওয়া যায় না। এজন্য এগুলোকে বলা হয় অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শক্তি কী? এটা সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই এসে থাকবে। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। শক্তির উৎস বলতে কী বুঝো? শক্তির উৎস বলতে বোঝায় যেখান থেকে আমরা শক্তি পেয়ে থাকি। যেমন শক্তি উৎপাদনের জন্য মানুষ যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস। শক্তির উৎসগুলোর নাম লেখো। সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ইত্যাদি, এগুলো হচ্ছে শক্তির উৎস। সৌর প্যানেল কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এটা সৌর প্যানেলটা হচ্ছে যে সোলারটাকে মূলত সৌর প্যানেল বলা হয়। অনেকের বাড়িতেই দেখা যায় সোলার বা সৌর প্যানেল। বায়ু প্রবাহ দ্বারা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ডমিলের টারবাইন ঘোরায়। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত যে উইন্ডমিল থাকে তার টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। জীবাশ্ম জ্বালানিগুলো কি কি? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। জীবাশ্ম জ্বালানির ব্যবহারগুলো লেখো। তাপ উৎপাদন করতে, খাবার রান্না করতে, যানবাহন চালাতে। বিদ্যুৎ উৎপাদন করতে, শীত প্রধান দেশে ঘর উষ্ণ রাখতে। সংরক্ষণ বলতে কি বুঝো? প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ, মানে সঠিকভাবে কোনো জিনিস ব্যবহার করা। আমরা কিভাবে প্রাকৃতিক সংরক্ষণ করতে পারি? এখানে প্রাকৃতিক সম্পদ কথাটা রয়ে গেছে। কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে সম্পদের পুনঃব্যবহার করে। পুনঃব্যবহারটা কি? একটা জিনিস পুরানো হয়ে গেলে সেটাকে আবার নতুন করে রিসাইকেল বলা হয়। রিসাইকেলটা পরে পুনর্ব্যবহারে বারবার একটা জিনিস ব্যবহার করে। যেমন সম্পদের রিসাইকেল করে। রিসাইকেল মানে একটা জিনিস আবার একটা পুরানো জিনিস, অনেক পুরানো জিনিস আমাদের বাড়ি থেকে অনেক ফেরিওয়ালারা যেমন কিনে নিয়ে যায়, ওইটাকে আবার নতুন করে মানে রিপেয়ার করে, মেরামত করে সেটা আবার বিক্রি করা বা কাজে লাগানো। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি। নবায়নযোগ্য এখানে দুবার লেখা হয়ে গেছে। অভ্যাসের পরিবর্তন করে। এবার হচ্ছে অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে সেটা একবার আমরা দেখিনি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনুশীলনীটাই যে এখানে যা যা আছে আর কি। তো প্রথম হচ্ছে প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। সোনা, রূপা ইত্যাদি খনিজ সম্পদ। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি। পুরনো বস্তুকে রিসাইকেল, এখানে হবে রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয়। বায়ু প্রবাহ ও পানির স্রোত বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তো এই শূন্যস্থানগুলো তোমরা এখান থেকে আরেকবার দেখে নিতে পারো এখানে। এরপরে নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? সূর্যের আলো। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? সৌর প্যানেল। শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি?
সূর্যের আলো। এবার 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো। আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি। এটা হচ্ছে 4 ধরনের প্রাকৃতিক সম্পদ: পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ। এটা। আর পরবর্তী প্রশ্নটা আছে বাংলাদেশের কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো এগুলো আমি যে ছোট প্রশ্নগুলো আগেই দেখিয়ে দিয়েছি ওর ভিতরই আছে। তোমরা যেহেতু আগে থেকে ভিডিওটা প্রথম থেকে দেখছো সেহেতু তোমরা আশা করি পেয়ে গেছো। এবার বর্ণনামূলক প্রশ্নটা হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই। এখানে আমি পয়েন্ট আকারে লিখে দেওয়ার চেষ্টা করেছি। আসলে পরীক্ষার খাতায় বড় প্রশ্নগুলো যদি পয়েন্ট আকারে লেখা যায় তাহলে মার্কসটা ভালো পাওয়া যায়। এজন্য আমি চেষ্টা করেছি পয়েন্ট আকারে লিখে দেওয়ার। তো আমরা প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্নভাবে শক্তি পাই, যেমন সূর্যের আলো থেকে সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই, বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত করে বিদ্যুৎ শক্তি পাই, পানির স্রোত জেনারেটরে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাই, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তাপ শক্তি পাই, যা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই। এর পরবর্তী প্রশ্ন আছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায়। কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় নিচে বর্ণনা করা হলো। সম্পদের ব্যবহার কমানো। প্রথম পয়েন্ট হচ্ছে সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী হওয়া মানে কি? পরিমাণ মতো যে কোনো জিনিস ব্যবহার করা, যেমন রান্না শেষে চুলা নিভিয়ে ফেলা। সম্পদের পুনঃব্যবহার। পুনঃব্যবহারটা কি? কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। যেমন লেখা শেষে কাগজ দিয়ে আমরা কি ঠোঙা তৈরি করতে পারি। তাহলে কাগজটা লেখার সময় কি একবার ব্যবহার হয়ে গেছে এবং দ্বিতীয়বার আবার ব্যবহার করতে পারি ঠোঙা তৈরি করে। এটাকেই বলা হয় পুনঃব্যবহার। পরবর্তী প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? তো কেন সেটা আমরা এখন দেখব। নবায়নযোগ্য প্রাকৃতিক মানুষ প্রধানত অনবায়নযোগ্য জ্বালানি যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি ব্যবহার করে থাকে। এগুলো একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত প্রভৃতি অফুরন্ত। এগুলো কখনো ব্যবহারে শেষ হয় না। এ কারণেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন। এই ছিল প্রশ্ন। এরপরে পরবর্তীতে আছে যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। সোনা, এটা হচ্ছে খনিজ সম্পদ। সোনা খনিজ সম্পদ। নদী পানি সম্পদ। সূর্যের আলো নবায়নযোগ্য সম্পদ। প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য সম্পদ। তো এই ছিল সপ্তম অধ্যায় থেকে যত প্রশ্ন ছিল, অনুশীলনীমূলক কাজ ছিল, আমি সবই এখানে দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো এবং অন্য কোনো বিষয়ে যদি এরকম ভিডিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।